নমস্কার, আমি আদিত্য ঘোষ। আপনাদের সকলকে আমাদের ইনভেস্টমেন্টের ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমরা আলোচনা করব ইন্ডিয়ার জিডিপি গ্রোথে যে স্লোডাউনটি লক্ষ্য করা যাচ্ছে, এর প্রভাব মার্কেটে কেমন পড়তে পারে। তো চলুন এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক। তো আপনারা নিশ্চয়ই এতক্ষণে অনেক জায়গাতে নিউজ দেখেছেন যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ প্রায় 7 কোয়ার্টারের সর্বনিম্ন 5.4%-এ গিয়ে দাঁড়িয়েছে, যেটা জুলাই থেকে সেপ্টেম্বর কোয়ার্টারে। তো এর কারণে মার্কেটে অনেক দিকেই অনেক রকম কথা হচ্ছে। আমরা যদি আগের বছরের সাথে জিডিপি গ্রোথটাকে তুলনা করি, তাহলে আমরা দেখতে পারবো যে আগের বছর সেম কোয়ার্টারে 8.1% ছিল জিডিপি গ্রোথ, এবং লাস্ট কোয়ার্টারে অর্থাৎ প্রিভিয়াস কোয়ার্টারে জিডিপি গ্রোথ ছিল 6.7%। অর্থাৎ সেখান থেকে কিন্তু অনেকটাই আমরা ফল দেখতে পাচ্ছি। তো এই জিডিপি গ্রোথ স্লোডাউন হওয়ার পেছনে প্রধান কারণগুলি হলো উইকার কনজাম্পশন, গভর্নমেন্ট স্পেন্ডিং এবং ওয়েদার ইম্প্যাক্টস। অর্থাৎ মানুষ খরচ কম করেছে, গভর্নমেন্টও স্পেন্ডিং কম করেছে, এবং কিছু কিছু জায়গায় ওয়েদারও কিছুটা ইম্প্যাক্ট ফেলেছে। আমরা যদি সেক্টর স্পেসিফিক ডেটা দেখি, তাহলে আমরা দেখতে পারবো এই যে ব্লু লাইনটা দেখছেন, এটা হচ্ছে 2023-24-এর, এবং এই অরেঞ্জ লাইনটা হচ্ছে 2024-25-এর। অর্থাৎ শুধু এগ্রিকালচার সেক্টরেই কিন্তু আমরা আগের ইয়ারের তুলনায় গ্রোথ বেশি দেখতে পাচ্ছি। আমরা যদি মাইনিং সেক্টরে দেখি, এটা কিন্তু গ্রোথ নেগেটিভে রয়েছে, 0.1% নেগেটিভ, যেটা আগের ইয়ারে প্রায় 11.1% গ্রোথ রেট ছিল। আমরা যদি ম্যানুফ্যাকচারিং সেক্টরটাও দেখি, আপনারা খেয়াল করবেন আগের ইয়ারে যেটা প্রায় 14% গ্রোথ হয়েছিল, সেটা এই ইয়ারে মাত্র 2.2% গ্রো করেছে। এছাড়াও ইলেকট্রিক্যাল, গ্যাস, কনজাম্পশন, ট্রেড, হোটেলস, ট্রান্সপোর্ট, এই সেক্টরগুলোতেও কিন্তু আমরা আগের বছরের থেকে কম দেখতে পাচ্ছি। তবে হোটেল সেক্টরে সামান্য কিছুটা বেশি রয়েছে আগের বছরের তুলনায়। তো এই যে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ প্রায় 7 কোয়ার্টার লোতে চলে এসছে, এটা ঠিক কতটা চিন্তার বিষয়। তো চলুন একটা চার্ট দেখে নেওয়া যাক। আপনারা যদি এই চার্টটা ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে কোয়ার্টারলি জিডিপি গ্রোথ ডেটা। তো লাস্ট 3টে কোয়ার্টার আগে কিন্তু 8.6%-এ জিডিপি গ্রো করেছিল, সেখান থেকে কিন্তু একটা স্লোডাউন কন্টিনিউয়াস লক্ষ্য করা যাচ্ছে। এবং আপনারা যদি দেখেন যে লাস্ট কোয়ার্টার যখন জিডিপি সব থেকে কম অর্থাৎ 6%-এর নিচে ছিল, সেটা হচ্ছে অক্টোবর ডিসেম্বর কোয়ার্টার 2022, অর্থাৎ এই কোয়ার্টারে। তারপর থেকে 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ পরপর 7 নম্বর কোয়ার্টারে এসে কিন্তু সেটা 6%-এর আবার নিচে নেমেছে। তবে আপনি যদি এই পুরো চার্টটা খেয়াল করেন, এখানে টোটাল 13টা কোয়ার্টারের ডেটা দেওয়া রয়েছে। তার মধ্যে কিন্তু 1, 2, 3, 4, 5 পাঁচবার এটা 6%-এর নিচে গ্রো করেছে। অর্থাৎ এর আগেও কিন্তু আমরা এই গ্রোথটা দেখেছি, অর্থাৎ মানে এর থেকেও কম গ্রোথ দেখে সেখান থেকে কিন্তু আবার ইকোনমি একটা রিকভারি দেখিয়েছে। অর্থাৎ এর থেকে আমরা এটা বুঝতে পারছি যে জিডিপিতে যে স্লোডাউনটা এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি, এটা খুব চিন্তার কোনো বিষয় নয়। কারণ ইকোনমি কিন্তু এখান থেকে আবার এরকম একটা রিকভারি দেখাতে পারে। তো সেদিকে আমাদের অবশ্যই নজর রাখতে হবে। তবে এই নিউজের কারণে যদি আমরা মার্কেটে এই মুহূর্তে একটা ফল লক্ষ্য করতে পারি, সেটা কিন্তু আমরা অ্যাজ এ অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারি। কারণ আপনি যদি খুব ভালো করে নিফটির প্রাইস অ্যাকশনটা দেখেন, নিফটি কিন্তু এইখান থেকে সাপোর্টে একটা ভালো রিকভারি দেখিয়েছে। তবে তার 50 EM-তে কিছুটা রেজিস্ট্যান্স ফেস করছে, এবং এই মুহূর্তে এই 24,000 লেভেলে সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তবে এই নিউজের কারণে যদি নিফটি বা মার্কেট ওভারঅল এখান থেকে ফল করে এই 200 EM-এ বা এই সাপোর্ট লেভেলটাতে আসে, অর্থাৎ 23,250 বা 23,350-এর কাছাকাছি, এটা কিন্তু একটা ভালো বাইং লেভেল হতে পারে। অর্থাৎ এই সময় আপনাদের যেটা করতে হবে, আপনাদের পোর্টফোলিওতে যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানিগুলো রয়েছে, সেগুলো যদি আপনারা আরো লোয়ার ভ্যালুয়েশনে পান, সেগুলোতে অ্যাভারেজ করতে পারেন। অথবা এমন কিছু স্টক যেগুলোতে হয়তো আপনারা অনেকদিন ধরে এন্ট্রি নেওয়ার কথা ভাবছেন, বা ওভার ভ্যালুয়েশনের কারণে এন্ট্রি নিতে পারছেন না, সেগুলোকেও ভালো করে নজর রাখতে পারেন। কারণ এই নিউজের কারণে মার্কেটে যদি একটা ফল লক্ষ্য করি আমরা, তার ফলে কিছু স্টকেই বা সব স্টকেই ম্যাক্সিমাম আমরা ফল লক্ষ্য করব। তো সেই সময় যদি আপনার ওয়াচ লিস্টে থাকা স্টকগুলি লো ভ্যালুয়েশনে আসে বা আপনার বাইং লেভেলের কাছাকাছি আসে, সেক্ষেত্রে আপনি আপনার ওয়াচ লিস্টের স্টকগুলোর উপর ভালো করে নজর রাখতে পারেন। আর আমি যদি আপসাইডের কথা বলি, নিফটি যদি এই রেজিস্ট্যান্সটা ব্রেক করে, অর্থাৎ 24,500 বা 24,450, এই লেভেলটা যদি নিফটি একটা স্ট্রং ক্যান্ডেলের সাথে ব্রেক করে, আমরা কিন্তু ফার্দার আপসাইড লক্ষ্য করতে পারি। আর আমি আপনাদের কেন এই লেভেলে বাইং বা অ্যাভারেজ করার কথা বলছি, সেটা বোঝার জন্য আমাদের একটু নিফটির ভ্যালুয়েশনটা দেখতে হবে। আমরা যদি এই মুহূর্তে নিফটির প্রাইস টু আর্নিং রেশিও খেয়াল করি, সেটা হচ্ছে 22.2। অর্থাৎ আমরা যদি চার্টটায় যাই, এটা দেখুন একদম 21.49-এর কাছে চলে গেছিল, সেখান থেকে অনেকটা রিকভারি করেছে। তবে এই মুহূর্তেও কিন্তু নিফটি পি তার 1 ইয়ার এভারেজের থেকে কিছুটা কমেই রয়েছে, খুব যে কমে রয়েছে তা নয়, তবে কিছুটা কমে রয়েছে। তবে এই নিউজের কারণে যদি মার্কেট বা নিফটি আবার এখান থেকে ফল করে, সেক্ষেত্রে কিন্তু আমরা আবার একটা রিজনেবল ভ্যালুয়েশনে নিফটিকে বা মার্কেটকে দেখতে পারি। এবং আমরা যদি নিফটির ইপিএস চার্টটা দেখি, তাহলে আপনি এখানে খেয়াল করতে পারবেন
আমরা আগেও বহুবার অনেক পোস্টের মাধ্যমে আপনাদের সাথে এটা আলোচনা করেছি, এই যে নিফটি ইপিএস এবং নিফটি প্রাইসের ডাইভারজেন্স। আমরা যদি এটা লক্ষ্য করি, নিফটি যখনই এই গ্যাপটা বাড়িয়ে ফেলে, অর্থাৎ ইপিএস এবং নিফটি প্রাইসের গ্যাপটা বাড়ে, এটি গ্যাপটা সবসময় ন্যারো করার চেষ্টা করে, অর্থাৎ কাছাকাছি আসার চেষ্টা করে। তো এক্ষেত্রে যদি আমরা 5 ইয়ার টাইম ফ্রেমে দেখি, আপনারা দেখুন এই যে এখানেও একবার ক্রস হয়েছে, এখানে অনেকটা দূরে চলে গেছিল, আবার কিন্তু আস্তে আস্তে নিফটি গ্যাপটাকে কম করার চেষ্টা করেছে, এখানেও আবার অনেকটা দূরে চলে গেছিল, আবার কিন্তু গ্যাপটা ন্যারো করার চেষ্টা করেছে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা একটা বেশ ভালো গ্যাপ দেখতে পাচ্ছি, যেটা আমরা এক্সপেক্ট করছি ভবিষ্যতে কিন্তু এই গ্যাপটা যেটা অনেকটা রয়েছে, আগে দেখুন এখানে আরো বেশি ছিল, সেখান থেকে অনেকটা নিফটি রিকভারি করেছে এবং ইপিএসও আমরা গ্রোথ দেখতে পাচ্ছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যদি ভালোভাবে এটা বোঝার চেষ্টা করি, এই গ্যাপটাকে কমাতে গেলে আমাদের দুটো জিনিস হতে পারে, নয় নিফটি ইপিএস কে নিচে আসতে হবে, নাহলে নিফটিকে অর্থাৎ নিফটির প্রাইসটাকে বাড়তে হবে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আপকামিং যে রেজাল্ট আসছে বা যে কোয়ার্টারের রেজাল্টগুলো আসতে চলেছে, সেটা কিন্তু একটা ভালো আসার সম্ভাবনা রয়েছে, কারণ আমরা কিন্তু যে কোয়ার্টারটা অলরেডি কাটিয়ে এলাম সেটা কিন্তু একটা ফেস্টিভ কোয়ার্টার ছিল, অর্থাৎ যে ফেস্টিভ্যালগুলো ছিল সেগুলো ওই কোয়ার্টারের মধ্যেই ছিল। ম্যাক্সিমাম যেগুলো দিওয়ালি বলুন, দুর্গাপুজো বলুন, ম্যাক্সিমাম ফেস্টিভ্যালগুলো ওই কোয়ার্টারে ছিল। তো তার ফলে কি হয়, মানুষের স্পেন্ডিং বাড়ে, মানুষ খরচ বেশি করে, তার ফলে কি হয়, কোম্পানিগুলো লাভ বেশি করে। তো এর কারণে আমরা এটা এক্সপেক্ট করছি যে নিফটি ইপিএস কিন্তু আপকামিং কোয়ার্টার্সে আরো বাড়বে। তো এই গ্যাপটা যদি কমাতে হয় তাহলে নিফটিকেই কিন্তু ওপরে আসতে হবে। তো আমি যেমনটা আপনাদের সাথে টেকনিক্যাল চার্টে আলোচনা করলাম, এখান থেকে নিফটি যদি কিছুটা কারেক্ট হয়, সেটা কিন্তু আমরা অ্যাজ এ বাইং অপরচুনিটি হিসেবে কাজে লাগাতে পারি। তো এই কারণেই মেনলি আপনারা এই লেভেলে অ্যাভারেজ বা বাইং করার অপরচুনিটি কিন্তু খুঁজতে পারেন। তবে এরকমটা নয় যে নিফটি এখান থেকে ফল করে আর নিচে আসতে পারে না, এটাও একটু খেয়াল রাখবেন। আমাদের অ্যানালাইসিস অনুযায়ী মনে হচ্ছে যে নিফটি যদি টেকনিক্যালিও আপনি যদি দেখেন যে এই লেভেলে বা 200 এর কাছ থেকে একটা রিভার্সাল প্যাটার্ন দেখায়, এটা কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্নেরও ব্রেকআউট হবে এবং এই লেভেলটা ব্রেক করলে নিফটি কিন্তু একটা ফার্দার আপমুভ দেখাতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের মেন কাজ হবে মার্কেটকে অবজার্ভ করা এবং তার সাথে সাথে পোর্টফোলিও এবং ওয়াচ লিস্টের স্টকগুলোর ওপরে ভালো করে নজর রাখা। তো আমরা যেমনটা আগেও দেখলাম, এই জিডিপি গ্রোথ রেট কমে যাওয়ার পেছনের একটি প্রধান কারণ হলো গভর্নমেন্ট স্পেন্ডিং কমে যাওয়া। তো আমরা যদি সেই ডেটাটা দেখি, সেন্ট্রাল গভর্নমেন্ট স্পেন্ডিং অন ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড আদার অ্যাসেটস বা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ক্যাপেক্স হ্যাজ ড্রপড বাই 14.7% টু 4.7 লাখ crore। অর্থাৎ বলছে যে ফার্স্ট 7 মান্থ, অর্থাৎ এই যে ফিজিক্যাল ইয়ার বা আর্থিক বছর চলছে তার প্রথম 7 মাসে গভর্নমেন্টের স্পেন্ডিং, যেটা ইনফ্রাস্ট্রাকচার এবং যে ক্যাপেক্সটা থাকে গভর্নমেন্টের, সেটা প্রায় 14.7% ড্রপ করেছে। ড্রপ করে দাঁড়িয়েছে কতই, 4.7 লাখ crore, যেটা আগের বছর সেম কোয়ার্টারে কিন্তু 5 লাখ crore ছিল। এবং এই টোটাল ফাইন্যান্সিয়াল ইয়ারে গভর্নমেন্ট টোটাল ক্যাপেক্স বা স্পেন্ডিং এর যে টার্গেটটা রেখেছে সেটা হচ্ছে 11.11 লাখ crore। অর্থাৎ আমরা সেটা দেখতে পাচ্ছি যে টোটাল টার্গেটের থেকে কিন্তু গভর্নমেন্ট এখনো অনেকটা কম স্পেন্ড করেছে, অর্থাৎ বাকি যে 5 মাস পড়ে রয়েছে সেখানে কিন্তু গভর্নমেন্ট স্পেন্ডিং একটা বৃদ্ধি পেতে পারে। তবে আমরা যদি আলোচনা করি যে এই 7 মাসে গভর্নমেন্ট স্পেন্ডিং এতটা কম হওয়ার কারণটা কি, কারণ আমরা জানি এই আর্থিক বছরের প্রথমেই ইলেকশন ছিল, মেন যে আমাদের লোকসভা ইলেকশন সেটা ছিল, এছাড়াও কিছু স্টেটের ইলেকশন ছিল। ইলেকশনের কারণে কি হয়, গভর্নমেন্টের যে মেন বড় বড় প্রজেক্টগুলো থাকে সেগুলো কিছুটা হোল্ডে চলে যায়, কারণ তখন মেন সরকারের ফোকাসটা থাকে ভোটের ওপর বা ইলেকশনের ওপর। এই কারণেই কিন্তু আমরা এই আর্থিক বছরের প্রথম 7 মাসে গভর্নমেন্ট স্পেন্ডিং অনেকটা কম দেখতে পাচ্ছি। তবে এই বাকি টার্গেটটা পূরণ করতে গেলে গভর্নমেন্টকে কিন্তু এই বাকি 5 মাসে বেশ ভালো স্পেন্ডিং বাড়াতে হবে। একদিকে যেরকম সরকার খরচ কম করেছে ঠিকই, অপরদিকে কিন্তু সরকারের ফিজিক্যাল ডেফিসিট, অর্থাৎ ডিফারেন্স বিটুইন টোটাল রিসিপ্ট অ্যান্ড এক্সপেন্ডিচার, অর্থাৎ গভর্নমেন্ট কত টাকা ইনকাম করেছে এবং তার এগেনস্টে কত টাকা খরচ করেছে, এই যে গ্যাপটা সেটা কিন্তু কমেছে। আপনি যদি এই ডেটাটা খেয়াল করেন, আগের বছর যেখানে এই সময় 8 লক্ষ কোটি টাকা ছাড়িয়ে গেছিল ফিজিক্যাল ডেফিসিট, সেক্ষেত্রে এবছর কিন্তু সেটা 7.5 লক্ষ কোটি টাকায় দাঁড়িয়ে রয়েছে, অর্থাৎ ফিজিক্যাল ডেফিসিট কিন্তু কমেছে। এবং ফিজিক্যাল ডেফিসিট কমা কিন্তু ইকোনমির একটা ভালো বা পজিটিভ দিক বলে মনে করা হয়। তো আমরা যেটা আলোচনা করলাম, আপকামিং মান্থে যদি গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়ে তার ফলে কিন্তু বেশ কিছু সেক্টরে আমরা র্যালি লক্ষ্য করতে পারি। তার মধ্যে একটি প্রধান সেক্টর হলো ইন্ডিয়া ডিফেন্স বা ডিফেন্স সেক্টর। আমরা যদি এটা ভালো করে খেয়াল করি, দেখুন লাস্ট 1 মান্থে আমরা একটা মার্কেট ফলের কারণে একটা ভালো ফল দেখেছিলাম, তবে সেখান থেকে লাস্ট 1 উইকে কিন্তু একটা ভালো রিকভারি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ আমি যদি লাস্ট 1 উইকের র্যালিটা দেখি, এটা প্রায় 10% র্যালি করেছে ইন এ 1 উইক। অর্থাৎ এর থেকে আমরা বুঝতে পারছি যে আপকামিং কোয়ার্টার বা মান্থগুলোতে কিন্তু মার্কেটও এক্সপেক্ট করছে যে গভর্নমেন্টের স্পেন্ডিং কিন্তু বাড়তে পারে।
তো এই ইন্ডেক্সের প্রধান যে স্টকগুলি হিন্দুস্তান অ্যারোনটিক্স, ভারত ইলেকট্রনিক্স, ম্যাকজন ডক শিপ বিল্ডার্স, সোলার ইন্ডাস্ট্রিজ, কোচিন সিপোর্ট, এই স্টকগুলোর উপরে কিন্তু আপনারা নজর রাখতে পারেন। আপকামিং ডেজে এই স্টকগুলো টেকনিক্যালি কেমন জায়গাতে রয়েছে বা আপকামিং কোয়ার্টারের রেজাল্ট কেমন হয় এই স্টকগুলোর, সেদিকেও আপনারা নজর রাখতে পারেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আরেকটি গুরুত্বপূর্ণ সেক্টর হলো নিফটি এফএমসিজি বা এফএমসিজি সেক্টর। অর্থাৎ আপনি যদি ভালো করে খেয়াল করেন, আমরা ম্যাক্সিমাম সময় দেখি যে মার্কেট যখন ফল করে তখন এফএমসিজি সেক্টরে কিন্তু খুব একটা ফল করে না, বা ওখান থেকে আরো পজিটিভ মুভমেন্ট দেখা যায়। যখন সব সেক্টর ফল করে তখন এফএমসি সেক্টর ওখান থেকে আপ মুভ দেখায়। তবে এক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন মার্কেট যেরকম ফল করেছে তার আগে থেকেই কিন্তু এফএমসি সেক্টরে একটা ফল লক্ষ্য করা যাচ্ছিল, এবং টোটাল তার হাই থেকে প্রায় 16% ফল করে এই 55,000 বা 55,500 লেভেলে একটা সাপোর্ট নিতে দেখা যাচ্ছে, এবং এই মুহূর্তে তার 200 ইএমএ তে রেজিস্ট্যান্স ফেস করছে। তো আপকামিং ডেজে মার্কেট এখান থেকে যদি ফল করে, এফএমসিজি সেক্টর সেই সময় কেমন বিহেভ করে সেদিকেও আমরা নজর রাখতে পারি। এবং এই সেক্টরেই একটা স্টক নিয়ে একটু আলোচনা করবো, সেটা হচ্ছে কলগেট বা কোলপাল। আপনি যদি এই স্টকটার ভালো করে টেকনিক্যালটা খেয়াল করেন, স্টকটা কিন্তু একটা ভালো কন্টিনিউয়াস ফল দেখিয়েছিল, একদম দেখুন শার্প ফল। তারপরে এই লেভেলে বা প্রিভিয়াস যে সাপোর্ট লেভেল ছিল 2645 বা 2650, সেখান থেকে কিন্তু একটা ভালো রিকভারিও দেখিয়েছে। আবার 200 বা 50 এর কাছাকাছি রেজিস্ট্যান্স নিয়ে কিন্তু ফল করছে। তো এই স্টকটি যদি এই মার্কেট সেন্টিমেন্ট বা জিডিপির নিউজের কারণে ফল লক্ষ্য করা যায়, এবং স্টকটি যদি আবার এই সাপোর্ট লেভেল আসে বা এই 2700 বা এই লেভেলের কাছাকাছি আসে, এটা কিন্তু একটা ভালো লেভেল হতে পারে স্টকটার পক্ষে। কারণ আমরা সকলেই জানি যে যখনই ইকোনমিতে কোনো ডাউন ট্রেন্ড আসে, সেখানে কিন্তু এফএমসিজি সেক্টর অ্যাজ এ ডিফেন্সিভ সেক্টর হিসেবে কাজ করে। কারণ আমরা প্রত্যেকে আমাদের খরচ যতটাই কমাই না কেন, আমাদের দৈনন্দিন বা নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলো কিন্তু আমরা না কিনে থাকতে পারি না। কলগেট কিন্তু তাদের মধ্যে একটা কোম্পানি, যে কোম্পানির প্রোডাক্ট কিন্তু আমাদের সব রকম পরিস্থিতিতেই দরকার হয়ে থাকে। আমি যদি এক্সাম্পল দিই, যেমন কোভিডের সময় কিন্তু আমরা অনেক কিছু কেনা বন্ধ করে দিয়েছিলাম বা ফালতু এক্সপেন্স করা কমিয়ে দিয়েছিলাম, কিন্তু আমরা কিন্তু কলগেট বা টুথপেস্ট কিন্তু সকলেই কিনেছি বা ব্যবহারও করেছি। আরেকটি সেক্টরের কথা না বললেই নয়, সেটা হলো আইটি সেক্টর। আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, যখন মার্কেটে একটা ভালো ফল লক্ষ্য করা যাচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে এই উইকে কিন্তু নিফটি আইটি অল টাইম হাই বানিয়েছে। অর্থাৎ যেখানে প্রত্যেকটা সেক্টর ফল করছে, সেখানে নিফটি আইটিতে আমরা একটা র্যালি লক্ষ্য করতে পারছি। তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই সেক্টরের স্টকগুলোর উপরেও কিন্তু আপনারা ভালো করে নজর রাখতে পারেন। কারণ আপকামিং ডেজে বা আপকামিং কোয়ার্টারে ইউএসএ কি হতে চলেছে বা ইউএস এর ইকোনমিতে কি হতে চলেছে, তার উপরে কিন্তু এই সেক্টরটা অনেকটা ডিপেন্ড করছে। কারণ আমরা খুব ভালো করেই জানি যে আমাদের যে ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলি, তাদের ম্যাক্সিমাম বিজনেস বা বেশিরভাগটা বিজনেস কিন্তু আসে ইউএস ইকোনমি থেকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না, এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো কনফিউশন বা কোশ্চেন থাকে, সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।